তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, এটা নিয়ে নিশ্চয়ই দীর্ঘদিনের যে সংগ্রাম, দীর্ঘদিনের যে চাওয়া আপনাদের ছিল, নিশ্চয়ই সেটি পূরণ হয়েছে। একটু প্রতিক্রিয়া যদি একটু জানাবেন। দেখেন, আমি আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া খুব সুখের। কারণ খায়রুল হক সাহেব যখন এটা করছিল, আমি তখন কিন্তু এটা সবচেয়ে প্রতিবাদ করছিলাম হাইকোর্টের বারান্দায়, এবং আমি একটা কুশপুত্তলিকাও দাহ করছিলাম জনাব খায়রুল হক সাহেবের। তো তার হচ্ছে বিদায়ের দিনকে। কারণ বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে যাবৎকালে, তার ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলোই কম বিতর্কিত। প্রশ্ন দু চারজন ওঠেনি তোলেনি তা না, কিন্তু বিতর্কিত খুবই কম, যেই বিতর্কটা জনসাধারণের ভিতরে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারেনি, এবং এইটা নিয়ে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতিরও কিন্তু উদ্ভবটা হয়নি। আর তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সময়ে যেহেতু 15 দিনের সংসদ তাড়াহুড়া করে করার কারণে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেইটা নিয়ে যদি পরবর্তী সরকার, বিশেষ করে আওয়ামী লীগ, আলাপ আলোচনা করার ভিত্তিতে আরো পাকাপোক্ত করতো, তাহলে জিনিসটা নিয়ে কিন্তু কোনো সমস্যাই হতো না। তো উনি টোটালি আদালতের গলায় বন্দুক রেখে তত্ত্বাবধায়কটা ওনার ব্যক্তিগতভাবে রায় লিখে দিয়ে উনি সেটা বাতিল করিয়ে ফেলেছিলেন। এবং শর্ট রায়ের সাথে প্রকাশিত শর্ট রায়, ওপেন জাজমেন্ট যেটা ওপেন এজলাসে দেয়, সেইটার সাথে 18 মাসের জাজমেন্টের অনেক পার্থক্য ছিল। এইটা নিয়েই অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। একটা জিনিস আপনি চিন্তা করেন যে এই তত্ত্বাবধায়ক বিলটা বাতিল করার কারণে বাংলাদেশে গুম, খুন, অপহরণ, নির্যাতন, সহিংসতা এবং 15 বছর যে মানুষের একটা নাভিশ্বাস পরিস্থিতির উদ্ভব হয়েছে এই একটি মাত্র বিলের কারণে। অনেকেই মায়া কান্না কাঁদে যে প্রধান বিচারপতি জেলে কেন থাকবে? প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করে দলীয় এজেন্ডার, দলীয় অফিস থেকে পাঠানো বিল যদি উনি 17 মাস পর দেন, যেটা উনার মুখের উচ্চারিত বিলের সাথে নিজের লেখা বিলের, তত্ত্বাবধায়ক বিলের অনেক পার্থক্য। তো সেইটা নিয়ে তো স্বাভাবিক কারণ টোটাল হঠকারিতার সাথেই এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিষয়টাই কিন্তু জড়িত। এই জন্য আমার এখানে আজকে খুব আবেগ এবং অনুভূতি, ব্যক্তিগতভাবে আমি আপ্লুত। তবে এই তত্ত্বাবধায়ক বিল যে পাশ হলো, এটা কোনোভাবে আর কলঙ্কিত হতে দেয়া যাবে না। কারা কারা তত্ত্বাবধায়কের প্রধান হবেন, কি কি ক্রাইটেরিয়া, কিভাবে কি, এটা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্দর দৃষ্টিতে খোলা মনে এটা নিয়ে আলোচনা করে এটা একটা বিহিত করা প্রয়োজন। আর আসলে জুলাই সনদের ভিতর বিসমিল্লাহির রহমানির রহিমের এটা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এটার প্রকৃত অর্থ যেটা, সেটা কিন্তু শেখ হাসিনা ওদের পরিবর্তন করেছিলেন। এগুলি জুলাই সনদের ভিতরে ছিল না। স্বাভাবিক কারণে এগুলি নিয়ে আপত্তি ছিল বিএনপির। তবে আমি মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে লিখেছিলেন, এবং আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস এইটাই থাকতে হবে, তাহলে পরিপূর্ণভাবে অর্থটা সঠিক হবে। আপনি একটা কথা বলছিলেন যে যেন সামনের দিনগুলোতে আর কেউ এই বিষয় নিয়ে কোনো ধরনের মানুষকে ভুল বিভ্রান্তিতে ফেলতে না পারে, তার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে কারা হবেন, এই প্রক্রিয়াটি কিভাবে চলবে, এই সকল বিষয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে যেন আসলে বিবেচনা করা হয়। আপনার আসলে এক্ষেত্রে পরামর্শ কী থাকবে? কারণ আমরা বরাবরই দেখি যে ব্যবস্থা থাকলেও কে প্রধান হবেন, কারা থাকবেন পরিষদে, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়, নানা রকম মতের একটা সামনে বিষয় চলে আসে। এখানে হয় কি, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের এই 1.5 বছরের পর্যালোচনা করে যেটা দেখলাম, যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশেও ইস্যু তৈরি করা যায় না এমন কিন্তু না। অনেক ইস্যু আমরা তৈরি করতে দেখলাম, সেটার সম্মুখীন হলো দেখলাম। তো এই জন্য হয় কি, যে মনের ভিতরে শুধু ইস্যু তৈরি করার কুমনোবৃত্তি থাকলে চলবে না। একটু উদার দৃষ্টিতে সহনশীলতার সাথে দেখতে হবে যে আসলে বাংলাদেশের ভালোটা চাইতে হবে। দলের ভালো না, ব্যক্তির ভালো না, গোষ্ঠীর ভালো না, সম্প্রদায়ের ভালো না, বাংলাদেশের ভালো, 18 কোটি মানুষের যেটা ভালো হবে সেইটা করার ক্ষেত্রে ঐক্যমত সৃষ্টি করতে হবে এবং ঐক্যমত মাফিক সিদ্ধান্ত নিতে হবে।
জি, সেই জায়গায় জুলাই সনদ এবং একই সাথে ভোট ফিরে আসার সম্ভাবনা এবার তৈরি হলো তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি। কিন্তু বিরোধী দল বরাবরই বলে যে বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যে রায়, আজকেও বিরোধী দলের নেতারা বলেছেন যে আসলে সেটি তারা বাস্তবায়ন করতে চান না। এই জায়গা থেকে সংশোধনী যখন সংসদে উঠবে তখন আপনার মনে হয় কি হতে পারে? তখন বিরোধী দল যে গণভোট রায় বাস্তবায়ন না করার যে অভিযোগ বারবার সরকারের দিকে নিয়ে আসে সেইটা আসলে এইটা তো ওনাদের নতুন অভিযোগ না, এইটা তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনার টেবিল থেকেই তো কতবার আন্দোলনের কর্মসূচিও ঘোষণা দিয়ে দিল। মাঠে যে মিছিল মিটিং 64টা জেলা আর 460টা উপজেলার ওরা করেও ফেলেছেন। এর ভিতরে তো সরকার উৎখাতের হাত দিয়ে 3,500 4,000 লোক নিয়ে ওনারা মিটিং ও জনসভা মানে পথসভাও তারা করেছে এবং প্রতিনিয়ত তারা দেখি লেকচার দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে যে বিএনপি কে ফেলে দিব, হটায় ফেলবো, 1 মিনিটের ব্যাপার শান্ত করে ফেলবো, এরকম একটা ব্যাপার। এখন হয় কি, বানের জলে ভেসে তো আমরা আসিনি। বিএনপিতে কোনো রোহিঙ্গাও না, আর বানের জলে ভেসে আসা কোনো হাইব্রিড কিছু না। এই মাটিতেই আমাদের শিকড়, এই মাটিতেই আমাদের জন্ম। এই মাটির ছেড়ে তো আমাদের যারা পাঠাতে চায় এটা অহেতুক অমূলক। এখন ইস্যু সৃষ্টি করার হবে, ইস্যু সৃষ্টি করার প্রচেষ্টা চলবে এবং বিএনপি সরকারকে বিভিন্ন অপবাদে অভিযুক্ত করে একটা বিশৃঙ্খলা বাঁধানোর প্রচেষ্টা ব্যাপক চেষ্টা করবে। কিন্তু আমি মনে করি এ যাবৎকালে খুব কৌশলে যেহেতু বিএনপি হ্যান্ডেলিং এবং মেনটেনটা করেছে, বিরোধী দল তখন ছিল না, যাই হোক ওই সংগঠনটিকে জামাত ইসলাম এবং এনসিপি কে বর্তমানে বিরোধী দলকে তো নিশ্চয়ই পরিপক্কতার সাথে ম্যাচুরিটির সাথেই তারা হ্যান্ডেলিং করবে। আর গণভোটটা তো আসলে সংবিধান বহির্ভূতই ভোট হয়েছে, এখন এটা আইনে আসলো, কারণ গণভোটের এই বিধানটা তো বাতিল করে গিয়েছিল শেখ হাসিনা নিজেই। স্বাভাবিক কারণে আপনি সংসদে বসার আগে আপনি গণভোট বলতে পারবেন, কিন্তু সংসদে যখন আপনি বসবেন, শপথ নেবেন, সংবিধানের বাইরে তো আপনি যেতে পারবেন না। এখন সেটা বিরোধী দলকেও বুঝতে হবে যে গণভোট এখন যেহেতু কার্যকর হলো আইনের ইয়েতে, যেটা বাতিল ছিল, এখন নতুন করে গণভোট হবে না ওই গণভোটটাই সংসদে পালন করা ঐক্যমত্যে পৌঁছাবে, সেটা দেখার ব্যাপার। তবে সংবিধান যতটুকু আছে সেইটা সংশোধনী না হওয়া পর্যন্ত, সংযোজন বিয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে এই আলোকেই চলতে হবে। এর বাইরে বিএনপি যাবে বলে আমি আশাও করি না, উচিত না। কিন্তু বিরোধী দল তো বারবারই হচ্ছে এই জায়গায় আপনাদের উপর ভরসা রাখতে পারে না, তারা তো এমনকি বিএনপির উপর ভরসা রাখতে যে পারে না, এটা তাদের ব্যর্থতা এবং তাদের হীনমন্যতা। কারণ বিএনপি কারোর সাথে পায়ে পা বাঁধায় গন্ডগোল করে না, আর কারোর ব্যক্তিগত মনোবাসনা পূরণ করার এজেন্ডা নিয়ে মাঠে দৌড়াদৌড়িও করে না। বিএনপি একটা বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুসংগঠিত সংগঠন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতেই তারা যায়। জনগণের ম্যান্ডেট ছাড়া আমরা কখনো কোনোদিনই ক্ষমতায় আমরা যাইনি, যেতে পারিনি, বিরোধী দল হয়েছি। প্রহসনের নির্বাচন যখন হয়, পাতানো নির্বাচন 2008-এ হয়েছে, সেখানেও কিন্তু আমরা জায়গা মতো পৌঁছাতে পারিনি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেওয়া হয়নি, পাতানো সবকিছু ছিল। আমাদেরকে প্রচুর একটা ঝামেলা পোহাতে হবে, এটা আমি বুঝতে পারছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠের অভিজ্ঞতার থেকে। কিন্তু এগুলো আমাদেরকে খুব সাংগঠনিক ভাবে এবং পার্লামেন্টে যারা আছে তারা তাদের বিচক্ষণতা দিয়ে এবং রাজনৈতিক কেন্দ্রীয় নেতারা তারা তাদের ধীর স্থিরতা দিয়ে ইনশাআল্লাহ কামিয়াব এবং মোকাবেলা করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি। এবং জনগণও খুব সচেতন, যে কোনো জিনিস উল্টাপাল্টা বুঝায় গিলানোটা অত সোজা না। কিন্তু বিরোধী দল তো এই নির্বাচন নিয়ে অভিযোগ করছে, এই নির্বাচনেও নাকি হচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই নির্বাচনে তো ওনাদেরটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, 10টা-15টা সিটকে এতগুলো সিটে রূপান্তরিত করার জন্য ডক্টর ইউনূস সাহেব। এটা তো একবার আমি পরিসংখ্যান মাফিক বাংলাদেশের দেখাই দিতে পারি। জামাত ইসলামের ক্ষমতায় আসার কোন সুযোগটা ছিল, কোন ইস্যুটা ছিল এবং কি কারণে মানুষ জামাত ইসলাম ক্ষমতায় বসাবে, একটা কারণ তো থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো বিনষ্ট হয়ে যায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো ধ্বংস হয়ে যায়নি, মুক্তিযুদ্ধের চেতনাত্মক কবর রচিত হয়নি এবং বাংলাদেশের জামাত ইসলাম সম্পর্কে মানুষের ধ্যান ধারণা এই যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে 71 সালে
86 সালে, 91, 96, 2008, 2001, 8-এ এ তো সবসময় মানুষ দেখে আসছে যে নিজের সুবিধার স্বার্থ এবং সুযোগ বুঝে কথাবার্তা বলা। তো সুবিধার স্বার্থ সুযোগ বুঝে কথা বলবে, এটাকে মানুষ বুঝবে না? নিশ্চয় বুঝবে। ওনারা দেখাক যে কোথায় কোথায় কারচুপি হয়েছে, কি নিয়ে কারচুপি হয়েছে, বাংলাদেশের কোথায় ভোটের পরিসংখ্যান তাদের কত ছিল, এবং ডক্টর ইউনূস সাহেব তাদের পরিসংখ্যানটা আনুপাতিক হারটা কি পরিমাণ বাড়াই গেছে, এইটা নিয়ে ডিবেট হোক না জাতীয় সংসদে। এই ডিবেটে দেখি তারা অংশগ্রহণ করে কি তথ্য যুক্তি দেয়। আপনার এই কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধায় এদিকে ভোটের জামাতের পার্সেন্টেজ কত ছিল, কত হয়েছে? চাঁপাইনবাবগঞ্জে 18 সালে তারা কত ভোট পেয়েছে? 18 সালে অংশগ্রহণ যেহেতু করছে, তারা কতটা ভোট পেয়েছে, আর এবার সেসব জায়গায় কি পরিমাণ ভোট পেল, কিভাবে পেল, কি কারণে পেল, কিভাবে বাড়ানো হলো, এবং গণভোটের রেশিওর সাথে তাদের ভোটটা বাড়ানোর জন্য সরকার কি পরিমাণ অর্থ ব্যয় করেছে, সরকারি কর্মকর্তা, কর্মচারী, এনজিওর সাথে জড়িত ব্যক্তিদের কিভাবে মাঠে কাজ করিয়েছে, এবং প্রশাসনিক সেটআপটা এই 50টা 60টা সিট বাড়ানোর জন্য কিভাবে করেছে। একবারে আপনি ডিসি, এসপি থেকে শুরু করে, ইসলামিক ফাউন্ডেশন শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, এগ্রিকালচারের ডিডি থেকে শুরু করে, প্রিজাইডিং, পোলিং, সমস্ত কিছু নিয়ে যদি লিবারাল আলাপ আলোচনা হয় পার্লামেন্টে, সবকিছু ওপেন হয়ে যাবে, মুখোশ উন্মোচন হয়ে যাবে। দুদিন পর আর বলতেই পারবে না এগুলো কথা। তখন বলবে আসেন মিলেমিশে দেশ পরিচালনা করি, নাহলে ভারতে শেখ হাসিনা অট্টহাসি দিয়ে হাসবে। এই কথাটাই বলবে দেখবে। আমরা অনেক একটু দেরিতে হলেও আমাদের আরেকজন অতিথিকে সংযুক্ত করতে পেরেছি। জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মফিজুল হক। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা পঞ্চদশ সংশোধনীর বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। যদি ছোট করে আপনার প্রতিক্রিয়া একটু জেনে নেই। ধন্যবাদ আপনাকে। আসলে পঞ্চদশ সংশোধনীর যে রায়, আজকে হাইকোর্টের প্রদত্ত রায়কে আপিল বিভাগ বহাল রেখেছে। তার মানে হচ্ছে পঞ্চদশ সংশোধনী বিশেষ করে মোটা দাগে 4টা বিষয়কে হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে এবং বাতিল করে দিয়েছে, আর বাকি বিষয়গুলোকে সংসদের বিবেচনার জন্য সংসদের উপর ছেড়ে দিয়েছে। তো আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক রায়, এবং এই রায়ের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে জটিলতা এবং অনিশ্চয়তা, এই নির্বাচন নিয়ে জটিলতা এবং এটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির 1952 সালের ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসেনানী অধ্যাপক গোলাম আজম, তার মস্তিষ্ক প্রসূত যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের যে ব্যবস্থা শুরু হয়েছিল, সেটিকে আওয়ামী লীগ 2011 সালে এই বন্দুক হাইকোর্টের বা আদালতের গায়ে বন্দুক রেখে এটাকে বাতিল করে দেয়, এবং আজকের এই রায়ের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। আমরা মনে করি এটা এবং একই সাথে তো গণভোটও ফিরে এসেছে, জনগণের বিজয় হয়েছে। অবশ্যই এখানে 4টা বিষয় মোটা থাকে। বিশেষ করে আপনারা জানেন যে একটা মানে আজগবি একটা রায় দিয়েছে, এবং বিশেষ করে পঞ্চদশ সংশোধনীটা একটা অবাস্তব এবং অসাংবিধানিক, যেটা আজকে আদালতও বলেছে যে সংবিধান তো কোনো ধরনের ধর্মগ্রন্থ না, সংবিধান তো হচ্ছে লিভিং ডকুমেন্ট। এটা হচ্ছে যে প্রজন্মের চাহিদা এবং সময়ের আবর্তনে এটা পরিবর্তিত হয়। কিন্তু আমাদের এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিশেষ করে 7 ক এবং 7 খ আর্টিকেল অনুযায়ী সেখানে বলা হয়েছে যে কিছু অনুচ্ছেদকে নির্দিষ্ট করে দিয়ে বলছে যে এগুলো কোনোভাবে সংশোধন করা যাবে না, এবং গণভোটের মাধ্যমেও। এটা তো একদম মানে হচ্ছে যে সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিট জনগণের মতের প্রতিফলন হচ্ছে সংবিধান। তো সুপ্রিম জনগণের মতটাই হচ্ছে, জনগণ হচ্ছে সুপ্রিম। তাহলে সেই জায়গাটাতে সাংঘর্ষিক এবং স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আজকে কোর্ট সেই যুক্তিটাই আজকে এটাকে অবৈধ ঘোষণা করেছে এবং বাতিল করে দিয়েছে। যে গণভোট যদি না থাকে তাহলে হচ্ছে যে আপনি কিভাবে জনগণের মতামত প্রতিফলন হবে, এবং আপনি সংবিধানকে যদি আপনি নির্দিষ্ট করে দেন, বাউন্ড করে দেন যে
সংসদ চাইলেও আমাদের আসলে হাতে মাত্র 1 মিনিট সময় আছে। আমরা হ্যাঁ, আসলে সেজন্য আমি- আপনার সাথে একটু দেরিতেই আমাদের সংযোগটি স্থাপন হলো। আপনারা যে গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বরাবরই সরকারের উপর এক ধরনের দোষারোপ করেন যে বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চাচ্ছে না, অথবা অনীহা বা সীমিত অনেক ধরনের কথা আপনারা বলেন। এবার কি সেই আশঙ্কাটি কি আপনাদের মন থেকে দূর হবে? এখন এটা তো আসলে আশঙ্কা দূর হওয়া না হওয়া না, এটা আসলে সরকারের সদস্যের উপর নির্ভর করবে। সরকার এখন যেহেতু 2/3 মেজরিটি আছে, তারা তো তাদের হাতে বিশাল ক্ষমতা আছে। এখন তারা যদি সেই ক্ষমতার বলে আজকে যদি সরকার যদি জনগণের মতকে তোয়াক্কা না করে এবং হচ্ছে যে এই গণভোটের রায়টাকে যদি তারা বাতিল করে দেয়, যেভাবে আওয়ামী লীগ আপনারা দেখে আবারও আমরা হয়তো আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে অ্যাডভোকেট সৈয়দা আছে আশরাফি পাপি, আপনাকেও ধন্যবাদ। আলোচনাটা হয়তো বা সময় মতো আমাদের আরেকজন অতিথি যুক্ত হলে হয়তো আরেকটু আমরা ভালোভাবে তাদের সাথে কথা বলতে পারতাম। আগামীতে আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।